ইঞ্জিনিয়ারিং তোমরা হচ্ছে ডিপ্লোমা সেশনের ক্লাসে আমরা প্রিভিয়াস যে কয়েকটা ক্লাস হয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি এই পয়েন্টসগুলো আলোচনা করেছিলাম। প্রথম দুইটা ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন অ্যান্ড পাশে সফটওয়্যার প্রসেস এসডিএলসি নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছিল। তারপরে আমরা এসডিএলসির মডেলসগুলি সম্পর্কে বেসিক জেনেছিলাম, তারপরে মডেলসগুলির ডিটেলসও আমরা ক্লাসে করেছি। 7টা মডেল এখানে আছে, তার মধ্যে আমরা প্রথম 5টা মডেলকে আমরা মেনলি ফোকাস করে প্রত্যেকটা মডেল সম্পর্কে দেখেছিলাম। সো ইউ ক্যান রিড ফ্রম হেয়ার অ্যান্ড অলসো ইউ ক্যান রিড ফ্রম দ্য সাইট টিউটোরিয়ালস পয়েন্ট। এবং আমি ওই ইসের ভিতরে আমরা যে একটা বই দিয়েছিলাম পিডিএফ, ওইখান থেকে ফার্স্ট চ্যাপ্টারটা করেছিলাম, আজকে সেকেন্ড চ্যাপ্টারটা গেছে, আজকে হচ্ছে থার্ড চ্যাপ্টারে যদি ওইটা দেখো ওখানেও এই যে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে। সো আমরা দুই জায়গায় এই ওয়েবসাইটে দুইটা জায়গা মিলেই দেখব। লাইক আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি এখান থেকে আসি, এখান থেকেও একটু শুরু করছি এবং মেনলি ফোকাস করব আমরা টিউটোরিয়ালস পয়েন্ট থেকে ইন দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো সফটওয়্যার যে কাজটা করা হয়, একটা সফটওয়্যার ডেভেলপ করব, এই ডেভেলপমেন্টের কাজটাকেই একটা প্রজেক্ট আকারে বলা হচ্ছে। যে ইটস যখন একটা লার্জ সফটওয়্যার তৈরি করা হয় তখন এটা আমরাকে দেখেছি যে এটাকে ডেভেলপারদের মধ্যে পার্ট বাই পার্ট ভাগ করে নেওয়া হয় এবং ওই সফটওয়্যারের কাজটা টোটালটা ম্যানেজ করার জন্য বা সুপারভাইজ করার জন্য একজন ম্যানেজার থাকে, যে কি করে তার পুরো টিমটাকে সুপারভাইজ করে এবং কাজটা বুঝে নেয় ক্লায়েন্টের থেকে এবং ক্লায়েন্টে নিজেদের ডেভেলপার দিয়ে কাজটা করে নিয়ে আবার ক্লায়েন্টকে বুঝিয়ে দেয়। তো এই টোটাল প্রসেসটা হচ্ছে সফটওয়্যার ম্যানেজারের কাজ। আমরা আজকে বেসিক্যালি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে ম্যানেজারের ডিউটি কী, প্রজেক্ট কী কাকে বলে এবং সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টার ভিতরে কী কী বিষয়গুলি ইনক্লুড আছে আর কি। সো ফার্স্টে আমরা যদি এখান থেকে দেখি, আমরা ফার্স্ট বলছি হোয়াট ইজ এ প্রজেক্ট। সো খেয়াল করে দেখো যে প্রজেক্ট ইজ এ গ্রুপ অফ টাস্কস এবং টিউটোরিয়ালস পয়েন্ট থেকে দেখা হচ্ছে আমি এইটা প্রিফার করছি এই জন্যে যে টেক্সট আর ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি আর ওয়ার্ড বা সেন্টেন্সেস দিয়ে এখানে এক্সপ্লেন করা হয়েছে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক ফ্রম দ্য আদার টু রিসোর্সেস আই প্রোভাইড। তাহলে হোয়াট ইজ এ প্রজেক্ট? প্রজেক্ট ইজ এ গ্রুপ অফ টাস্ক দ্যাট নিড টু কমপ্লিট টু রিচ এ ক্লিয়ার রেজাল্ট। And a project also defines as a set of inputs and outputs which are required to achieve a goal. এতটুকু কি বুঝতে পারছি যে প্রজেক্ট অলসো ডিফাইন্স অ্যাজ এ সেট অফ ইনপুট অ্যান্ড আউটপুট। কারণ সফটওয়্যারটা যখন আমরা তৈরি করি তখন তো আমরা শুধু কোডিং করা না, কোডিংয়ের সাথে ওইটাকে আমরা টেস্টিং করব, ডেভেলপমেন্টের পরে টেস্টিং করব এবং ক্লায়েন্টকে সেটা বুঝিয়ে দিব। সো বিভিন্ন রকম ইনপুট আছে এখানে এবং সেটার আউটপুটও আছে। সো এই বিষয়গুলিকে বলছে অ্যান্ড আলটিমেট টার্গেট হচ্ছে টু অ্যাচিভ এ গোল, মানে আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছানো। সফটওয়্যারটা টোটালি যেরকমভাবে ক্লায়েন্ট চাচ্ছে সেইভাবে তৈরি করে আমি তাকে তার যে রিকোয়ারমেন্টসগুলি আছে সেগুলিকে ফুলফিল করে তাকে আমি ক্লিয়ার মতো বুঝিয়ে দিতে পারছি কি না। অ্যান্ড প্রজেক্ট ক্যান ভ্যারি ফ্রম সিম্পল টু ডিফিকাল্ট and can be operated by one person or 100। ঠিক আছে, একজন ছোট প্রজেক্ট হলে একজন ডেভেলপার দিয়েও করানো যেতে পারে, আবার লার্জ প্রজেক্ট হলে টিম ডিভাইড করে করে আমরা হচ্ছে সেইটাকে আলাদা আলাদা মডিউলস তাদেরকে অ্যাসাইন করা হয় যে এই পার্টটা এই মডিউলটা সে করবে, এই পার্ট বা মডিউলটাকে আরেকটা টিম করবে, পরে ওইগুলিকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়। সো দ্যাটস ওয়াই বলছে যে ক্যান বি অপারেটেড বাই ওয়ান পারসন অর 100 person। Projects usually described and approved by a project manager or team executive. টিমটাকে যে কন্ট্রোল করে। They go beyond their expectation and objects and it's up to the team to handle logistic and complete the project on time. And for good project development, some teams split the project into a specific task so they can manage responsibility and utilize the team strengths. আশা করি এটুকু আমরা বুঝতে পারছি যে আমরা যে জিনিসটা বলছিলাম প্রজেক্টটাকে পার্ট বাই পার্ট ডিভাইড করে এটাকে হচ্ছে দ্য লজিস্টিক বিষয়গুলিকে হ্যান্ডেল করা হয় এবং প্রজেক্টটাকে যেন অন টাইমে ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়টাকেও খেয়াল রাখা হয়। তো তিনটা মেন ইস্যু আসে প্রজেক্ট ম্যানেজমেন্ট খেয়াল করার ক্ষেত্রে, আমাদের ডিসকাশনে ওয়ান বাই ওয়ান আসবে, আস্তে আস্তে আসবে, নিচের দিকেই আছে।
সো হোয়াট ইজ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট? আমরা তো বেসিক্যালি যে করছি দ্য কোর্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এবং এটার প্রজেক্ট ম্যানেজমেন্ট মিনস হচ্ছে সফটওয়্যারের প্রজেক্ট ম্যানেজমেন্ট। সফটওয়্যারটা কীভাবে, সফটওয়্যার ইজ এ প্রজেক্ট, এই প্রজেক্টটাকে কীভাবে ম্যানেজ করব। তো সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ প্ল্যানিং অ্যান্ড সুপারভাইজিং সফটওয়্যার projects. It is a sub-discipline of software project management in which software projects planned, implemented, monitored and controlled. So it is a procedure of managing, allocating and time resources to develop computer software that fulfills the requirement. So easier words আমরা একটু খালি জাস্ট খেয়াল রাখবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে কি বলা হচ্ছে। সো ইন software project management, the client and the developer need to know the length, period and cost of the project. So তিনটা বিষয় এখানে আসছে। Length, number one is the length of the project. Second, cost of the project and third হচ্ছে time. সো এই তিনটা বিষয় অবশ্যই খেয়াল রেখে আমাদের টাইম, কস্ট অ্যান্ড কোয়ালিটির কথা বলছে। সো লেন্থের মধ্যেই আমাদের হচ্ছে চলে আসছে। অ্যাকচুয়ালি দিস উড বি যে লেন্থ, পিরিয়ড অ্যান্ড কস্ট বলতে লেন্থ ইজ দ্য টাইম অ্যান্ড কস্ট অ্যান্ড কোয়ালিটি হচ্ছে অবশ্যই সফটওয়্যারের কোয়ালিটিটা এনশিওর করতে হবে যে কাস্টমার যেটা চেয়েছে সেই কোয়ালিটিতে আমাদের যেন সফটওয়্যারটা হয়। এবং সফটওয়্যার তো একটা তৈরি করা যায়, কিন্তু ওইটা দেখো মনে করো যে বিভিন্ন ওয়েবসাইট আছে বা আমরা যে ডাইনামিক ওয়েব পেজগুলি দেখি যেগুলি সফটওয়্যারের মতোই কাজ করে, কারণ ওইগুলি কি হচ্ছে বিভিন্ন এন্ড থেকে, যেমন এই যে আমাদের ইউনিভার্সিটির সফটওয়্যারটার কথা যদি চিন্তা করি, এটা তো দেখতে একটা ওয়েব পেজের মতো, বাট এটি কিন্তু একটা সফটওয়্যার যেটা কি হচ্ছে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তো ওইটার ভিতরে যে ফাংশনালিটিগুলি আছে এবং ওইটার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে এইগুলিও কিন্তু খেয়াল রাখতে হয় যে কোয়ালিটিটা শুধুমাত্র সফটওয়্যার ইনপুট দিলাম, আউটপুট আসলো, রাইট আউটপুট আসলো, শুধু সেইটাই না, এটার পাশাপাশি ইউজার যেন সহজে তার অপশনটা খুঁজে পায়, ইন্টারফেসটা যেন দেখতে ভালো হয়, এই বিষয়গুলিকেও খেয়াল রাখা দরকার। সো প্রিরিকুইজিট অফ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টে বলছে আমাদের there are three needs of software project management. These are time, cost and quality, and it is an essential part of the software organization to deliver a quality product. First one, quality product দিতে হবে and keeping the cost within the client's budget. কস্টটাকেও যেন ক্লায়েন্টের বাজেটের সাথে মিট করে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে, কারণ একটা সফটওয়্যার তৈরি করার জন্যে আমি যদি বেশি বাজেট চাই তাহলে দেখা যাচ্ছে যে ওই ক্লায়েন্ট আমার কাছে কাজ করবে না। সো আমরা বাজেটের বিষয়টাকে খেয়াল রেখে একটা বাজেট প্রস্তাবনা করতে হয়। এখন একই একটা সফটওয়্যার, মনে করো আমি আমার জন্য একটা আমার কোম্পানির বা আমার পার্সোনাল একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, তো আমি এইটা বিভিন্ন ডেভেলপার ফার্মকে যদি বা সফটওয়্যার ফার্মকে দেই, তাদের থেকে তো ফার্স্টে তারা কি কাজ করব রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা একটা কোটেশন করে যে এই কাজ আপনি করবেন, আচ্ছা তাহলে এটার কস্ট পড়বে এরকম। তো ডিফারেন্ট কোম্পানির কোটেশন প্রাইস তো ডিফারেন্ট হয়। আমরা কোনটা চুজ করি? ফার্স্টে দেখি যে কোম্পানির প্রাইস কে কম দিচ্ছে, দেন তারা কি করে যে একটা ডেমো, একটা পেজ করে বা একটা পার্ট করে দেখায় যে এই যে আমার কাজের স্যাম্পল এরকম হবে আপনারটা। ওই ডেমো দেখার পরে যাদেরটা ভালো লাগে সেটা যদি একেবারে লো বাজেটও না হয় বাট কস্টটা যদি মোটামুটি কম থাকে, ইন দ্যাট কেস আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। তো সেই বিষয়গুলি খেয়াল রাখতে হয় যে আমরা কিপিং দ্য কস্ট উইথিন দ্য ক্লায়েন্টস বাজেট। অ্যান্ড থার্ড ইস্যু হচ্ছে যে টাইম, যেটা সেটা বলছে যে ডেলিভারি দ্য প্রজেক্ট অ্যাজ পার শিডিউল। আমি শিডিউল অনুযায়ী যদি আমি প্রোডাক্টকে ডেলিভারি না দিতে পারি, আমার তো সফটওয়্যারটা ইজ এ প্রোডাক্ট, তো এটাকে যদি ডেলিভারি না দিতে পারি তাহলে কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না এবং কোম্পানির রিপুটেশনও তাতে খারাপ হয় যে আচ্ছা ওই কোম্পানিতে কাজ দিলে তারা তো টাইমলি ডেলিভার করে না। সো এই বিষয়গুলিকে আমাদের খেয়াল রাখতে হয়। সো টাইম, কস্ট অ্যান্ড কোয়ালিটি, তিনটা বিষয়ের প্রতি খেয়াল রেখে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার কি করে, তার সব কিছুকে ম্যানেজ করে। সো প্রজেক্ট ম্যানেজারের কথা বলা হচ্ছে যে হু ইজ দ্য প্রজেক্ট ম্যানেজার। এ প্রজেক্ট ম্যানেজার ইজ এ ক্যারেক্টার, মানে একজন পার্সন
who has the overall responsibility of the planning, designing, execution, monitoring, controlling and closure of the project. মানে সে প্রজেক্টের প্ল্যান থেকে শুরু করে একদম প্রজেক্টকে কমপ্লিট করা পর্যন্ত সব কিছুকেই সে ম্যানেজ করে। সো ইজ দ্য প্রজেক্ট ম্যানেজার। অ্যান্ড সাধারণত সিনিয়র ডেভেলপারদেরকেই প্রজেক্ট ম্যানেজার, কারণ যারা কাজ করে করে এক্সপিরিয়েন্স হয়, তোমরা জানো যে কোনো বিষয়ে প্রজেক্ট ম্যানেজার তারাই হয় যারা ওই লেভেলে ফিল্ড লেভেল থেকে কাজ করে এক্সপিরিয়েন্সড হয়েছে। সো সেই জন্য বলা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার ইজ এ ক্যারেক্টার who has the overall responsibility for planning, design, execution, monitoring, controlling and closure of a project. And a project manager represents an essential role in the achievement of the project. So project manager তো অবশ্যই আমরা বুঝতেই পারছি যে তার একটা essential role অবশ্যই আছে। And a project manager is a character who is responsible for giving decisions both large and small projects. And the project manager is used to manage the risk and the minimize uncertainty. And every decision the project manager make must directly profit their project. মানে সে যে ডিসিশনগুলি নেবে তো তার প্রজেক্টের প্রফিটের জন্যই। সো আমরা যদি রোলে আসি যে প্রজেক্ট ম্যানেজারের জন্য কি কোয়ালিটি থাকতে হবে বা হোয়াট আর দ্য রোলস অফ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াইল ডুইং এ সফটওয়্যার প্রজেক্ট। সো লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে তার মধ্যে। সো যেটা বলছি ফার্স্ট ওয়ান, এ প্রজেক্ট ম্যানেজার মাস্ট লিড হিজ টিম অ্যান্ড শুড প্রোভাইড দেম ডাইরেকশনস টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম অল অফ দেম। সবাইকে অর্গানাইজ করা, কাজটাকে বুঝিয়ে দেওয়া এবং ঠিকমতো কাজটা তাদের থেকে বুঝে নেওয়া। তো এই লিডারশিপ কোয়ালিটি না থাকলে শুধু আমি ভালো কাজ জানি সেরকম ক্ষেত্রেও কিন্তু প্রজেক্ট ম্যানেজার হওয়া যায় না। উই ক্যান বি এ গুড ডেভেলপার বাট নট ক্যান বি এ প্রজেক্ট ম্যানেজার, কারণ মানে লিডারশিপ যদি না থাকে, আমি একটা টিমকে অর্গানাইজ করে এবং আলাদা আলাদা টিমের কাজকে একসাথে নিয়ে তাদেরকে তো আবার কম্বাইন করতে হয়। মানে মডিউল যখন লার্জ সফটওয়্যার হয় আমরা তো মডিউল পার্ট বাই পার্ট ভাগ করে দিই। ভাগ করে দেওয়ার পরে যখন সেই কাজগুলিকে আবার একসাথে করা লাগে তখন তো ওই আলাদা আলাদা টিম সবাইকে নিয়ে বসতে হয়। সো এখন টিমগুলির মধ্যে যদি আমরা হচ্ছে গুড রিলেশন না করে আমরা জিনিসটা বুঝে না নিতে পারি তাহলে কিন্তু মডিউলসগুলিকে ইন্টিগ্রেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আলাদা তুমি একটা মডিউল করে একটা পার্ট করে দিয়ে দিলা, স্যার এই যে নেন আমার পার্ট, আরেকজন আরেকটা পার্ট আছে, দুইটা পার্টকে তো আমাকে একসাথে করতে হবে। সো আমি কি এখন পুরো প্রজেক্টের কোড দেখব, কোড দেখে তারপরে ইন্টিগ্রেশনের কাজগুলি করব? ইজিয়ার হচ্ছে যে যারা করছে তারাই ওই জিনিসটাকে এক্সপ্লেন করে দিবে এবং আলাদা আলাদা টিমকে একসাথে করে আমরা তাদের কাজগুলিকে একসাথে করে নিব। দিস দ্য ইন্টিগ্রেশন অফ দ্য সফটওয়্যার। সেকেন্ড বলছে যে মিডিয়াম, দ্য প্রজেক্ট ম্যানেজার ইজ এ মিডিয়াম বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড হিজ টিম। ক্লায়েন্টের থেকে কাজ বুঝে নিয়ে সেই কাজ টিমকে বুঝায় দেওয়া, আবার টিম থেকে কাজ বুঝে নিয়ে সেটা আবার ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেওয়া। সো দুইটার মধ্যে একটা মিডিয়াম অর ব্রিজ আমরা বলতে পারি। সো এই ক্যাপাসিটিটা তার থাকতে হবে যে সে ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসগুলিকে ভালো মতো বুঝে নিতে পারছে কিনা। He must coordinate and transfer all the appropriate information from the clients and his team and report to the senior management. He must coordinate and transfer all the appropriate information from the clients and to his team and report to the senior management. And mentor মানে তো আমরা জানি অনেকটা আরও কিছু বাংলা প্রতিশব্দ আছে, যাই হোক। হ্যাঁ, সো লাইক দ্যাট আর কি টাইপেরই। সো হি শুড বি দেয়ার টু গাইড হিজ টিম at each step and make sure that the team has an attachment. So টিমকে পুরো গাইড করবে, আমরা বুঝতে পারছি তো সিম্পল হচ্ছে সেন্টেন্স। সো হি শুড বি দেয়ার টু গাইড হিজ টিম at each step. অ্যান্ড যদিও অ্যান্ড থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, মানে এতটুকু একটা পার্ট অ্যান্ড দিয়ে আর একটা পার্ট।
সো এই ধরনের সেন্টেন্সগুলি আমাদের জন্য তো অসুবিধা নাই যে একটা জিনিস বললাম তার সাথে অ্যান্ড করে আরেকটা কিছু বলে আমি সেন্টেন্সটাকে একটু লম্বা করলাম। অ্যান্ড মেক শিওর that the team has an attachment and he provides a recommendation to his team and points them to the right direction. So রেসপন্সিবিলিটির একটা লিস্ট এখানে করা হয়েছে। আমরা তো আলোচনা থেকে বুঝতেই পারছি যে তার যে রেসপন্সিবিলিটিগুলি সেইগুলি কি হতে পারে। তো সেটাকে যদি একটু আমরা লিস্টেড করি তাহলে এই অনুযায়ী আমাদের আসছে যে ম্যানেজিং রিস্কস অ্যান্ড ইস্যুস। একটা প্রজেক্ট করতে গেলে রিস্ক ম্যানেজমেন্ট বলে একটা টার্ম আছে। রিস্কগুলিকে অ্যানালাইজ করতে হয় এবং সেইগুলিকে ওভারকাম করতে হয়। সো রিস্ক ম্যানেজমেন্ট এবং ওই রিলেটেড ইস্যুসগুলিকে তার সলভ করতে হয়। অ্যান্ড ক্রিয়েট দ্য প্রজেক্ট টিম অ্যান্ড অ্যাসাইন টাস্ক টু সেভারেল টিম মেম্বার্স। কাকে দিয়ে কোন কাজ হবে সেইটা তাকে ঠিক করতে হয়, যে যেই সাইডে ভালো পারবে তাকে সেই কাজটাই অ্যাসাইন করা দরকার। এবং প্রজেক্ট ম্যানেজার নো অ্যাবাউট হিজ টিম, যে কে কোন দিকে কোন কাজটা কোন সাইডটা ভালো পারে। সো সেইগুলিকে আমরা করে অ্যান্ড আলাদা আলাদা টিমে ভাগ করে আমরা সেই অনুযায়ী কাজ দেওয়া হয়। সেই টিমের সংখ্যা হতে পারে 2 জন থেকে 3 জন অথবা আরও বেশি সংখ্যায়ও একটা টিম হতে পারে। টিম নাম্বার দ্যাট ইজ ফ্লেক্সিবল। অ্যাক্টিভিটি প্ল্যানিং অ্যান্ড সিকোয়েন্সিং, অ্যাক্টিভিটিগুলিকে প্ল্যান করবে এবং সিকোয়েন্স ধারাবাহিকভাবে সেইগুলিকে করবে, দ্যাট ইজ সিকোয়েন্সিং। অ্যান্ড মনিটরিং অ্যান্ড রিপোর্টিং প্রোগ্রেস। নেক্সট হচ্ছে মডিফাইজ দ্য প্রজেক্ট প্ল্যান টু ডিল উইথ দ্য সিচুয়েশন। এই ধরনের কিছু রেসপন্সিবিলিটি আমাদের প্রজেক্ট ম্যানেজারের উপরে থাকে, যেগুলি তাকে হ্যান্ডেল করতে হয়। আমি যদি এখান থেকে একটু দেখি, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টে বলছে যে ওই দ্য জব প্যাটার্ন অফ অ্যান আইটি কোম্পানি এঙ্গেজড ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যান বি স্প্লিট ইন 2 পার্টস। এক হচ্ছে সফটওয়্যার ক্রিয়েশন আর হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এ প্রজেক্ট ইজ এ ওয়েল ডিফাইন্ড টাস্ক হুইচ ইজ এ কালেকশন অফ সেভারেল অপারেশনস ডান ইন অর্ডার টু অ্যাচিভ এ গোল। যেমন সফটওয়্যার ডেভেলপ অ্যান্ড ডেলিভারি, যেটা আমরা আগেও দেখছিলাম, ওই জিনিসটাই একটু ডিফারেন্ট সেন্টেন্স ওয়েতে আমাদের সামনে আসছে, বাট থিংস আর দ্য সেম। অ্যান্ড তারপরে এই যে সফটওয়্যার প্রজেক্ট কি আমরা, তারপরে নিড অফ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমাদের 3টা ইস্যু যেমন দেখছিলাম আমরা, টাইম, কস্ট অ্যান্ড কোয়ালিটি, এই বিষয়গুলি আমাদের আসছে সেম এখানেও। তারপরে হু ইজ দ্য সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার, সো ম্যানেজিং পিপুল কীভাবে, হাউ টু ম্যানেজ দ্য পিপুল অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য প্রজেক্ট। সো ইউ ক্যান রিড অলসো ফ্রম হেয়ার। সো একটা যে প্রজেক্ট ম্যানেজারকে ম্যানেজ যখন পিপুলদের ম্যানেজ করবে, সি অ্যাক্ট অ্যাজ এ প্রজেক্ট লিডার, লিজন দ্য স্টেক হোল্ডার, ম্যানেজিং দ্য হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সেটিং আপ দ্য রিপোর্টিং হায়ারার্কি। আর যখন প্রজেক্টের ক্ষেত্রে আসছে, এটা পিপুলকে ম্যানেজ করবে। যখন প্রজেক্টকে ম্যানেজ করা আসছে, মানে প্রজেক্ট মানে ওই আমাদের সফটওয়্যারের কাজগুলিকে ম্যানেজ করবে। ডিফাইনিং অ্যান্ড সেটিং আপ দ্য প্রজেক্ট স্কোপ অ্যান্ড ম্যানেজিং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, মনিটরিং দ্য প্রোগ্রেস অ্যান্ড পারফরমেন্স, risk analysis at every phase and take necessary step to avoid or come out of the problems and act as an project spokesperson. সো কাছাকাছি রকমের টপিকসগুলি আমরা হচ্ছে যেটা থেকে তোমার জন্য ভালো মনে হয় বা দুইটা মিলায়েও তোমরা এটা পড়তে পারো। তো টিউটোরিয়ালস পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে যে একটু ডিটেলসে দেওয়া আছে, আর ওখানে আমরা একটু ইজিয়ার ওয়েতে, যেখান থেকে দেখছিলাম ওখানে তোমাদের জন্য একটু ইজিয়ার ওয়েতে, যেহেতু তোমাদের পড়াশোনার সময় কম, সুযোগ কম। সো আমি এই সাইড থেকে রেগুলার স্টুডেন্ট যারা, ওদেরকে তো একটু বেশি পড়ানো হয়, তোমাদের জন্য একটু শর্ট করে দেওয়া হয়। সো এই কারণেই তোমরা হচ্ছে এইখান থেকে দেখতে পারো, এখানে একটু তুলনামূলক কম পড়া আছে আর কি, বাট দ্য টপিক ইজ কভার্ড ইন বোথ প্লেসেস। সো নেক্সট আমরা এখান থেকে তাহলে দেখাই তোমাদের অ্যাক্টিভিটিসে বলছে যে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসিস্ট অফ মেনি অ্যাক্টিভিটিস দ্যাট ইনক্লুড প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট, ডিসাইডিং দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট, estimation of cost in different terms and scheduling the tasks, etc. The list of activities that are as follows. কি অ্যাক্টিভিটিস ও একটু উপরে তো আমরা সংক্ষিপ্ত বলছিলাম, এই প্যারাগ্রাফটার মধ্যে জাস্ট একটু সংক্ষেপে বলা হচ্ছিল যে দ্যাট ইনক্লুডস দ্য প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট অ্যান্ড ডিসাইডিং দ্য স্কোপ অফ দ্য প্রোডাক্ট,
and estimation of the cost in different terms and scheduling of the task. সো কাজটাকে আমরা ঠিক মতো যেন শিডিউল করে সেই অনুযায়ী আমরা সলভ করতে পারি। অ্যান্ড দ্য লিস্ট অফ অ্যাক্টিভিটিস, আমরা যদি একটা লিস্টেড আকারে আসি তো প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ট্র্যাকিং, দেন প্রজেক্টের রিসোর্স ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টের একটু শর্ট ডেসক্রিপশন আমরা নিচে আসবে। সো দিস 8 পয়েন্টস অ্যান্ড স্কোপ ম্যানেজমেন্ট, এস্টিমেশন ম্যানেজমেন্ট, প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট, শিডিউলিং ম্যানেজমেন্ট, প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট, এই 8টা পয়েন্ট নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত প্রতিটা পয়েন্টের উপরে ডিসকাস করব। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্টটাকে আমরা প্ল্যান করব যে সেই বিষয়টা আসছে যে ইট ইজ এ সেট অফ মাল্টিপল প্রসেসেস অর উই ক্যান সে দ্যাট it a task that performed before the construction of the product starts. সো প্রোডাক্ট মানে কিন্তু সফটওয়্যারকেও কিন্তু আমরা একটা প্রোডাক্ট বলছি। শুরু থেকে আমরা বলছিলাম যে সফটওয়্যার ইজ এ প্রোডাক্ট, এটা দেখা যায় না এরকম একটা প্রোডাক্ট, ইনভিজিবল প্রোডাক্ট, বাট এইটার থেকে আমরা ফ্যাসিলিটিস নিতে পারি। সো প্ল্যানিংয়ের শুরু থেকে মানে প্রজেক্টটা আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল দেখেছিলাম, লাইফ সাইকেলে ফার্স্টে আমরা দেখেছিলাম কি রিসোর্স গ্যাদার করব, তারপরে প্ল্যানিং করব যে কিভাবে কাজটাকে করা যায়। তো সেই প্ল্যানিং থেকে শুরু করে আমাদের প্রজেক্ট ম্যানেজারের কাজ শুরু হচ্ছে। অল টাইপ অফ ম্যানেজমেন্ট হি অর শি নিড টু হ্যান্ডেল। সো প্রজেক্ট প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট স্টেপ, যেখানে আমরা বলছি যে ইট ইজ এ সেট অফ মাল্টিপল প্রসেসেস অর উই ক্যান সে দ্যাট ইট এ টাস্ক দ্যাট পারফর্মড বিফোর দ্য কনস্ট্রাকশন অফ দ্য প্রোডাক্ট স্টার্টস। সেকেন্ডে ইটস স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হয়। দ্যাট ইজ স্কোপ, হোয়াট ইজ স্কোপ ম্যানেজমেন্ট, এখানে বলা হচ্ছে যে ইট ডিসক্রাইবস দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট অ্যান্ড স্কোপ ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ক্লিয়ারলি ডিফাইন্স হোয়াট উড ডু অ্যান্ড হোয়াট উড নট। ঠিক আছে, কোনটা করব আর কোনটা করব না সেই বিষয়টাকে আমরা ফাইন্ড আউট করতে হয়। অ্যান্ড স্কোপ ম্যানেজমেন্ট ক্রিয়েট দ্য প্রজেক্ট টু কন্টেইন রেস্ট্রিক্ট অ্যান্ড quantitative task which may merely be documented and successively avoids price and time overrun. তো যেন কোনো কিছু এই যে টাইম মেনলি তো আমাদের দেখতে হয় যে প্রাইসটা যেন আমাদের বাজেটের মধ্যে থাকে এবং টাইমটাও যেন লিমিটের মধ্যে থাকে। যে একটা প্রজেক্ট করতে আমার 1 মাস সময় লাগবে, সেই প্রজেক্টের জন্য আমি যদি 3 মাস সময় দিয়ে দিই তাহলে তো ক্লায়েন্ট সেটাকে অ্যাগ্রি করবে না। বা কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের যদি থাকে যে রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে উইদিন শর্ট টাইমের মধ্যে প্রজেক্টটা করে দিতে হবে, সো সেই ক্ষেত্রেও তাকে টাইম ম্যানেজ করে টিমকে দিয়ে কাজ করাতে হবে, আদারওয়াইজ তো সেই কাজটা আমাদের থাকবে না। তো আমাদের প্রজেক্টের কাজ ওই যে স্কোপ যেটা আমরা দেখছিলাম যে টাইম, কস্ট এবং হচ্ছে কোয়ালিটি, সো 3টা জিনিসকেই খেয়াল রেখে আমাদেরকে আসতে হয়। সো আমরা স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে then হচ্ছে estimation management. It is not only about the cost estimation because whether we start the develop software, but we also figure out the size of size means হচ্ছে size, the line of codes, how many lines of codes you are writing. তো একটা সফটওয়্যারের সাইজ, আমরা তো সফটওয়্যারে কত এমবি এইটা দেখে কিন্তু আসলে বলা যায় না যে সফটওয়্যারটা এত এমবি তাহলে তো এইটা এত লাইন আছে, এরকম কোনো ডেফিনেশন নাই যে 1 এমবি মানে 100 লাইন হবে, 5 এমবি মানে 500 লাইনের কোড হবে, নট লাইক দ্যাট। ওইটার অ্যাকচুয়াল কোড যতটা সেইটার উপরে বেস করে, বাট যারা ইউজার তারা তো এটা জানে না, যারা ডেভেলপার তাদের কাছেই তো কোডটা থাকে। সো আর যারা প্রজেক্টের এই প্ল্যানিং করে, মানে একটা কাজ তুমি দিলে আমাকে, সেই কাজটা আমি বুঝে নিয়ে যে আমি করব, আমাকে কিন্তু ফার্স্ট জানতে হবে যে এই কাজটা করার জন্য আমাকে কি কি করতে হবে, ইন ডিটেলসে কি কি করলে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুটটা পাবো, সেইটার উপরে বেস করেই কিন্তু আমাদের একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট কত লাইন কোড লেখা লাগতে পারে একটা আমরা ধারণা করতে পারি। যদি বিষয়গুলি আমার জানা থাকে যে আচ্ছা এরকম একটা কাজ করতে হবে, তাহলে এই মডিউলের জন্য আমাকে হয়তো সামথিং এত লাইন লিখতে হবে, তো কত লাইন কোড লিখতে হবে সেইটার উপরে ঠিক করেই একটা কস্টের এস্টিমেশন করা হয়। তো আমরা এখানে বলছি যে এস্টিমেশন ইজ নট অ্যাবাউট দ্য অনলি কস্ট এস্টিমেশন, সেটার সাথে পাশাপাশি আর কি করে, বিকজ হোয়েন এভার উই স্টার্ট দ্য ডেভেলপ সফটওয়্যার বাট অলসো ফিগার আউট দ্য সাইজ, এফোর্ট, টাইম অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট। কস্ট তো অবশ্যই আছে,
কিন্তু তার পাশাপাশি আমাদের সাইজ অফ দ্য সফটওয়্যার, এফোর্টস, কতটা এফোর্ট দেওয়া লাগছে। এখন শুধু লাইন লিখলেই হবে না। আমি একটা সফটওয়্যারে কমন টাইপের কিছু সফটওয়্যার করলে দেখা যাচ্ছে যে আমি খুব ইজিলি অ্যালগোরিদম করে সেইটার কোডিংগুলি লিখতে পারছি। আবার কিছু প্রবলেম আছে বেশ কমপ্লেক্স, বা নতুন কোনো ইস্যুতে সলভ করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 লাইন কোড লিখতেই একটা ডেভেলপারের সারাদিন চলে যাচ্ছে। লিখতে হচ্ছে, মুছতে হচ্ছে, টেস্ট করতে হচ্ছে, মানে রান করে দেখতে হচ্ছে যে ঠিকমতো আসলে কাজটা হচ্ছে কিনা। তো দেখা যাচ্ছে যে সারাদিন ধরে, একজন এক্সপার্ট ডেভেলপারের কথাই বলছি, সারাদিন ধরে 10 লাইন হয়তো কোড লিখতে পারছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আচ্ছা একদিনে 500 লাইন কোড লিখে ফেলছে, কারণ ওই টাইপের কমন টাস্কগুলিকে কি করে যে তো জানেই যে কি করতে হবে, কি লিখতে হবে। অথবা কিছু জায়গা থেকে রাইট ওইরকম যদি মডেল তৈরি করা থাকে ওখান থেকে কপি পেস্ট করে দেন ওইটাকে মডিফাই করেও দেওয়া যায়। তো সেই বিষয়টা আসছে, আমাদের যে এফোর্ট কতটা দিচ্ছি আমরা, সেই বিষয়টাও আসছে। এখন আমার তো শুধুমাত্র লাইন গুনে করলে হবে না। আমার একটা কাজ নিলাম, সেই কাজটা আমাকে যখন বাজেট করা হয়, বাজেটের সময় তো খেয়াল করতে হয় যে আমার কোন কোন সাইটের খরচ আছে। কারণ আমার একটা ডেভেলপারকে দিয়ে কাজ করাবো, সেই ডেভেলপারের স্যালারি, অফিস কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কস্ট সব কিছু ধরেই তো আমরা বাজেটটাকে প্রিপেয়ার করব। If we talk about the size, then the line of code depends upon user or software requirement. সফটওয়্যার রিকোয়ারমেন্ট বা ইউজারের উপরে, ইউজার কি চাচ্ছে অ্যাকচুয়ালি সেইটার উপরে ডিপেন্ড করে দ্য সাইজ। অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট দ্য এফোর্ট, we should know about the size of the software, because based on the size we can quickly estimate how big team required to produce the software. And if we talk about the time, তিনটা বিষয়ের কথা যেহেতু এখানে বলা হচ্ছিল, আমাদের সেই তিনটা বিষয় বলছি। ইফ উই টক অ্যাবাউট দ্য টাইম, when size and efforts are estimated, the time required to develop the software can easily determine. তো আশা করি এস্টিমেশনের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। ইন ডেপথে আরও ডিসকাস করাই যায়, এবং পাশাপাশি কিছু যদি ভিডিও দেখানো যায় তাতে অনেক টাইম লেগে যাবে। সো আমাদের টাইম তো শর্ট। সো আমরা একটু প্রত্যেকটা পয়েন্টে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টকে একটু সংক্ষেপে শেষ করার চেষ্টা করি। কেবল আমরা 3rd পয়েন্টে আছি। অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট দ্য কস্ট, ইট ইনক্লুডস অল দ্য এলিমেন্টস সাচ অ্যাজ, কস্ট যখন আমরা করছি তাহলে সাইজ অফ দ্য সফটওয়্যার, কোয়ালিটি, হোয়াট হার্ডওয়্যারস উই নিড। সব সফটওয়্যারই যে শুধু কোড লিখেই করা যায় তা না, বেশ কিছু সফটওয়্যারে কাজ করার জন্য স্পেসিফিক কিছু হার্ডওয়্যারও লাগে। ওই হার্ডওয়্যারটা দিয়ে তো আমার কাজ করাতে হবে। মনে করো যে একটা সফটওয়্যার করলাম যেটা আমাদের ফিঙ্গার স্ক্যান নেবে, একটা সিম্পল বলছি। তো ফিঙ্গার স্ক্যান নিয়ে সেইটাকে নিয়ে আমার মনে করো যে অ্যাটেন্ডেন্স রেকর্ড করবে। তো কোন ফিঙ্গার স্ক্যান ডিভাইসের সাথে আমি আমার সফটওয়্যারটাকে নিয়ে ইন্টিগ্রেট করব, সেই হার্ডওয়্যার, সেই ফিঙ্গার স্ক্যান ডিভাইসটাও তো আমার দরকার। এরকম না যে একটা কমন সফটওয়্যার লিখে দিলাম, একটা ডেটাবেস দিয়ে দিলাম, এইটা যে কোনো ওই টাইপের ডিভাইসে কাজ করবে। স্পেসিফিকভাবে যেই মডেলের ডিভাইসের জন্য করা হয় সেই টাইপের মডেলের ডিভাইসকে নিয়ে, মানে অনেকটা ওই যে ওটা ড্রাইভার থাকে, ওই ড্রাইভার সফটওয়্যারের সাথে মিল করে কাজ করতে হয়। And the communication and the training and the additional software and tools, অনেক সময় আমরা বিভিন্ন যে সফটওয়্যার করার জন্য বেশ কিছু পারচেজড আমরা প্লাগইন কিনতে হয় বা টুলস কিনতে হয়, সেইগুলি দরকার হলে সেইগুলো নিতে হবে। আমরা জানো যে অনেক ওয়েবসাইট করার সময় বেশ কিছু এক্সটার্নাল প্লাগইন ইউজ করা হয়, যে প্লাগইনগুলি যদি আমরা ফ্রি ভার্সন ইউজ করি তাহলে ওই ফ্রি ভার্সন থেকে আমার বাগ ঢুকে যেতে পারে। সো ওইগুলিকে কি হয় যে পারচেজড বা লাইসেন্সড ভার্সন কিনতে হয়, যেটা প্রাইস পে করার প্রয়োজন লাগে। সো অ্যাডিশনাল সফটওয়্যার বা টুলস যদি লাগে সেইটাকেও কস্ট এস্টিমেশনের সময় খেয়াল রাখতে হবে যে আমার তো ওই ধরনের কিছু প্লাগইন লাগবে ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো সেইটাকেও তো আমার কিনতে হবে। এবং লাস্ট হচ্ছে স্কিল্ড ম্যান পাওয়ার। এখন ডেভেলপার তো বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়, বিভিন্ন রকম পাওয়া যায়। দেখা যাচ্ছে যে 10,000 টাকা স্যালারি দিয়েও একজন এন্ট্রি লেভেলের ডেভেলপার পাওয়া যাচ্ছে। আবার একটা ভালো ডেভেলপার, মোটামুটি মিডিয়াম মানের ডেভেলপারের জন্য দেখা যাচ্ছে 1 লাখ পার মান্থ দেওয়া লাগতেছে। তো আমি স্কিল্ড ম্যান পাওয়ারের উপরেও আমার এই ধরনের কাজ করার জন্য যে প্রজেক্টে কতটা ডিফিকাল্ট সেটার উপরে বেস করে আমাদের স্কিল ম্যান পাওয়ার
নিয়ে চিন্তা করতে হয় প্রজেক্ট ম্যানেজারে, যে আচ্ছা কাজটা যদি ডিফিকাল্ট হয় বেশি, তাহলে যারা নিউ প্রোগ্রামার তারা তো এই ধরনের টাস্ককে সলভ করতে পারবে না। সো আমাকে এক্সপার্ট প্রোগ্রামার দরকার, আর এক্সপার্ট প্রোগ্রামারের জন্য তার যে খরচ সেটাকেও আমাকে এই কস্ট এস্টিমেশনের সময় খেয়াল রাখতে হবে। সো এটার পরে আছে আমাদের শিডিউলিং করা। শিডিউলিং ম্যানেজমেন্টে আমরা বলছি যে শিডিউলিং ম্যানেজমেন্ট ইন সফটওয়্যার রেফার্স টু অল দ্য অ্যাক্টিভিটিস টু কমপ্লিট ইন এ স্পেসিফাইড অর্ডার অ্যান্ড উইথিন দ্য টাইম স্লটেড টু ইচ অ্যাক্টিভিটি। সো লার্জ সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের কিন্তু কাজকে পার্ট বাই পার্ট যেমন ভাগ করে নেওয়া হয়, প্রত্যেকটা পার্টের জন্য একটা টাইম এস্টিমেশন ধরে দেওয়া হয়। এই ধরনের কিছু টুলস আছে। আমরা বেসিক্যালি হচ্ছে যখন কোনো সফটওয়্যার প্ল্যানিং করার সময় ঠিক করে নেওয়া হয় যে আমাদের মানে এইগুলি একটা কোড, যে একটা কাজ পেলাম আর কোড লেখা শুরু করে দিলাম সেরকম না, কিন্তু প্রজেক্ট ম্যানেজারের আগে বেশ কিছু কাজ থাকে। তো সেই কাজগুলি যে এরকম যে আমরা কস্ট তো এস্টিমেশন করে বাজেট দিচ্ছি, দিয়ে কাজ অ্যাপ্রুভ হয়েছে, কাজ অ্যাপ্রুভ হওয়ার পরে এবার আমার লোককে দিয়ে যে আমি কাজ করিয়ে নিব তারও তো একটা শিডিউল দিয়ে দিতে হবে। একটা টিমকে বলে দিলাম যে তুমি এই মডিউল করো, কিন্তু তার তো একটা টাইম শিডিউল দিতে হবে এবং ওইটাকে পার্ট বাই পার্ট ভাগ করে দিতে হবে। আচ্ছা, ওই মডিউলের মধ্যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি করে এতটুকু অংশ, অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার নোজ ভেরি ওয়েল যে হোয়াট টু ডু ইন দ্যাট মডিউল, কতটুকু কি করতে হবে, কি এফোর্ট দিতে হবে, তার একটা নলেজ এখানে আছে অবশ্যই। যদিও সে কোডটা নিজে লিখছে না, কিন্তু সেই কোড লিখতে কতটা এফোর্ট দেওয়া লাগবে, কতটা টাইম লাগতে পারে অ্যাপ্রক্সিমেট, এই বিষয়গুলির উপরে তার আইডিয়া থাকতে হয় অবশ্যই। সো তোমরা যদি বিভিন্ন জব সার্কুলারে এরকম বিভিন্ন আইটি রিলেটেড জব সার্কুলারগুলি একটু দেখো, ওখানে অনেক পয়েন্টস কিন্তু পাবা। যে আচ্ছা মনে করো অনেক সময় যে বিডি জবসে দেখো যে প্রজেক্ট ম্যানেজার হায়ার করবে, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার। তো সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার যখন হায়ার করব, তার কি কি রেসপন্সিবিলিটি হবে এবং তার কি কি কাজ জানতে হবে তার কিন্তু একটা লিস্ট দেওয়া থাকে। ফ্রাইডে তো কিছু বলার নাই, বলবো যে এখান থেকে যে কথা বলতে, এনিওয়ে সমস্যা নেই, তোমরা ওইদিকে মনোযোগ দিও না যে ওদের ক্লাস শেষ হয়ে গেছে আমাদেরটা কেন চলবে, আমরা শেষ করবো এইটা। আচ্ছা, সো প্রজেক্ট ম্যানেজার ডিফাইন মাল্টিপল টাস্ক অ্যান্ড অ্যারেঞ্জ দেম কিপিং ভ্যারিয়াস ফ্যাক্টরস ইন মাইন্ড। অনেক কিছু বিষয় খেয়াল রেখে তার করতে হয়। তারপর শিডিউলিং, ইট ইজ কম্পালসারি। একটু প্লিজ আস্তে কথা বলবো, একটু প্লিজ আস্তে কথা বলেন। সো ফর শিডিউলিং ইট ইজ কম্পালসারি। কী কী বিষয় কম্পালসারি শিডিউল করার ক্ষেত্রে, মানে আমরা কাজের শিডিউল করব যখন, তো ফাইন্ড আউট মাল্টিপল টাস্ক অ্যান্ড কো রিলেট দেম অ্যান্ড ডিভাইড টাইম ইন্টু ইউনিটস and assign the respective number of work unit for every job. তো টাইমটাকে ইউনিটে ভাগ করে নেওয়া মানে হচ্ছে এরকম যে আমরা একটা কাজকে একদিনেই একজনকে একটা কাজ ছেড়ে দিব না, যে এই কাজটার জন্য 2 ঘন্টা, এই কাজটার জন্য 1.5 ঘন্টা, এরকমভাবে আওয়ার ওয়াইজ ডিভাইড করে দেওয়া। তো সেইটাকে আমরা বলছি যে টাইমটাকে ইউনিটে ডিভাইড করে নিব এবং অ্যাসাইন দ্য রেসপেক্টিভ নাম্বার অফ ওয়ার্ক ইউনিটস ফর এভরি জব। And next, calculate the total time from start to finish and break down the project into modules. Do you have the link? আমি গ্রুপে দিয়েছিলাম এইটা না, যাই হোক গ্রুপে কি দেওয়া আছে? তুমি না ক্লাসে আসো, বের করলা, অনেকে গ্রুপে কোনটা দিয়েছি, টিউটোরিয়ালস পয়েন্ট দিয়েছি। আচ্ছা, I will give. So otherwise you can search software engineering in Java T-Point, you will find the link. And number 5, project resource management. প্রজেক্টের যে রিসোর্সেসগুলি আমাদের লাগে সেইটার ম্যানেজমেন্টের মধ্যে বলছি যে in software development all the elements are referred to as resources for the project. All the elements are referred to as resources for the project, and it can be human resource, productive tools and libraries. বিভিন্ন রকম রিসোর্স আমাদের লাগতে পারে, সেই রিসোর্সগুলিকে নিয়েও ম্যানেজ করতে হবে। And resource management includes create a project team
and assign responsibilities to every team member. And developing a resource plan is derived from the project plan and adjustment of resources. All রিসোর্সগুলিকে আমরা ঠিকমতো যেন অ্যাডজাস্ট করতে পারি সেই বিষয়গুলিকে নিয়েও আমাদের প্রজেক্ট ম্যানেজারের খেয়াল রাখতে হয়। মানে অনেক ডিউটি কিন্তু প্রজেক্ট ম্যানেজার, বুঝতেই পারছো, আরও এখনও বাকি আছে। সো রিস্ক অ্যানালাইসিসও করতে হয়, তাকে রিস্ক অ্যানালাইসিস জানতে হবে, কোন কাজের কতটুকু রিস্ক এবং সেই রিস্কটাকে কীভাবে ওভারকাম করা যায় সেই বিষয়গুলিও প্রজেক্ট ম্যানেজারের জানতে হয়। So project risk management বলছি, risk management consists of all the activities like identification, analyzing and preparing the plan for predictable and unpredictable risk in the project. So যত প্রেডিক্টেবল রিস্ক আছে সেটা তো ঠিক আছে, আনপ্রেডিক্টেবল রিস্ককেও মাথায় নিয়ে তার সব কিছু এস্টিমেশন করতে হয়। অ্যান্ড সেভারাল পয়েন্টস শো দ্য রিস্ক ইন দ্য প্রজেক্ট। এই পয়েন্টে আমরা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে বলছে যে দ্য এক্সপেক্টেড টিম, দ্য এক্সপেরিয়েন্সড টিম লিভস দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য নিউ টিমস জয়েন। তো আমরা একটা কাজ করছি প্রজেক্টের মধ্যে, একটা টিম কাজ করছিল, তারা এই প্রজেক্ট সম্পর্কে জানে, হঠাৎ করে ওই টিম জব ছেড়ে দিল, নতুন লোক এসে সেখানে কাজ শুরু করলো, তাহলে তাদেরকে তো আবার পুরো জিনিসটা বুঝায় তারপরে শুরু করতে হবে, সামনে আগাতে হবে, তাদেরকে কাজটা বুঝে নিতেও একটা সময় লাগবে। সো এখানে কিন্তু একটা টাইম লস হয়ে যাচ্ছে, এইগুলিকেও কিন্তু ওভারকাম করে নিতে হবে। কারণ আমরা একটু আগেই বলছিলাম টাইম ম্যানেজমেন্টে টাইমকে আমরা একদম আওয়ার আকারে, প্রয়োজনে মিনিট আকারে ভাগ করে দেওয়া হয় যে এত মিনিট এই কাজটার জন্য, এত মিনিট এই কাজটার জন্যে। দেন তার সাথে কিছু প্লাস মাইনাস থাকে যে আচ্ছা প্লাস মাইনাস 10% বা 20% হতে পারে, কোনোটায় টাইম একটু বেশি লাগতে পারে, কোনোটায় টাইম একটু কম লাগতে পারে, বাট অ্যাভারেজে আজকে আমার এই 3টা মডিউলের কাজ, তোমাদের টিম এই 3টা মডিউলের কাজ শেষ করবে। যদি ছোট ছোট মডিউল হয়, ছোট ছোট পার্ট অফ দ্য প্রোগ্রাম হয়। সো যদি এরকম সিচুয়েশন হয় সেটাকেও তার মাথায় রাখতে হয়। দিস ইজ এ রিস্ক। অ্যান্ড চেঞ্জেস ইন রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একরকম ছিল, হঠাৎ করে তার রিকোয়ারমেন্ট চেঞ্জ হতেই পারে, করতেই পারে। এখন আমি বলতে পারবো না যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, না আপনি তো এটা বলছিলেন এখন আর এটা করা যাবে না, বলতে পারি, বাট কিন্তু আমাকে আলটিমেট করে দিতে হবে সে যেটা চাচ্ছে। ঠিক আছে, সো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসকে মাথায় রেখেও আমাদের এই কাজ করতে হয় যে আমার ক্লায়েন্টটা ফার্স্টে বলছিল এরকমভাবে করতে হবে, বা সিম্পল যদি বলি যে আমাদের ডিজাইনটা একটা ওয়েবসাইট করলাম ডাইনামিক, এটার মধ্যে বলছে যে ডিজাইনটা আছে এরকম করেন, পরে তার মনে হলো যে না এরকম না, সে আরেক রকম করতে চাচ্ছে, তো ডিজাইন করা মানে আমার তো ওইটাকে আবার স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হচ্ছে, কিছু কাজ তো করতেই হচ্ছে। অথবা রিকোয়ারমেন্টসের মধ্যে আমার 5টা পয়েন্ট ছিল, 5টা টুলসের কাজ করতে বলছিল, এখন আরও 2টা টুলস বাদ দিয়ে অন্যরকম 3টা টুলস অ্যাড করে দিল যে না আমার ওই কাজ দরকার নেই, এই কাজ করেন। সো চেঞ্জ হতেই পারে এবং হয়ও, তো সেইগুলিকে নিয়ে একটা বার্গেনের মাধ্যমে ওটা আবার কস্টিং করে নেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে এটা তো বলছেন এইভাবে করে দেওয়া হবে, বাট প্রাইস উইল ইনক্রিজ। অ্যান্ড চেঞ্জ ইন টেকনোলজিস অ্যান্ড এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্ট বলতে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বলতে পারি, যেমন মনে করো যে আমরা সফটওয়্যারটা ফার্স্টে বলেছিলাম যে প্লে স্টোরে দিব, এখন বলছি না আমি iOS-এ দিব। তো এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়া মানে আমার হচ্ছে বা উইন্ডোজে করতে বলছিলাম, এখন বলছি না উইন্ডোজে করব না, আমি এটা লিনাক্সের সিস্টেমে চালাবো। এইটার ক্ষেত্রে সব চেঞ্জ হয়ে যায়, তো কারণ ওই অপারেটিং সিস্টেমের সাথে মিল করেই তো আমার সফটওয়্যারটা রান করতে হবে, বেস তো অপারেটিং সিস্টেম, সেইটার উপরেই তো সফটওয়্যারটা চলবে, ওখান থেকে তো অনেক রিসোর্স নিবে, অনেক ডিএলএল ফাইল বা সিস্টেম ফাইলকে প্রয়োজন হবে। তো সেই বিষয়গুলি নিয়ে আমাদের চেঞ্জ ইন টেকনোলজিস আর এনভায়রনমেন্ট যদি হয়, এইগুলিকেও একটা দিস ইজ অলসো এ রিস্ক, সেটাকেও মাথায় রাখতে হবে। এবং মার্কেট কম্পিটিশনটাকেও খেয়াল রাখতে হবে যে মার্কেটে আমার এই প্রোডাক্টটা যদি আমি হচ্ছে আমার নিজের কোম্পানির রেপুটেশনও তো খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটা যদি মার্কেট কম্পিটিশনে পিছিয়ে যায় তাহলে তো আমি নেক্সটে আর কাজ পাবো না। বা র্যান্ডমলি যখন আমরা কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট না, আমরা যে কোনো সফটওয়্যার বা অ্যাপস তৈরি করে আমি এটা মার্কেটে ছাড়বো, জাস্ট যে মানে ডেমো দেওয়া থাকবে, ডেমো থেকে যার পছন্দ সে কিনবে। তো সেই ক্ষেত্রে মনে করো যে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, একটা ইজি এক্সাম্পল দিয়ে বলি, অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে ফার্স্টে কী হয়, বা অনেক সফটওয়্যার আছে ফ্রি ট্রায়াল দেওয়া হয়, 7 days to 30 days ফ্রি ট্রায়াল দেওয়া হয়, ট্রায়াল পিরিয়ডের পরে তোমার যদি ভালো লাগে দেন তুমি পারচেস করবে। এখন ওই টাইপেরই
সফটওয়্যার তো অনেক আছে, তো যার এরকম দরকার সে কয়েকটা ট্রায়াল টেস্ট করে দেখবে, দেখার পরে যেটা তার কাছে বেশি ভালো মনে হবে সেটাই তো সে পারচেস করবে। তো এক্ষেত্রে যদি আমরা আমাদেরটার মার্কেট কম্পিটিশনে আমরা মানে টিকে থাকতে না পারি, তাহলে তো আমরা নেক্সটে আগাতে পারবো না সামনে। সো প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব তো হচ্ছে যে সে যে অর্গানাইজেশনের হয়ে কাজ করবে সেই অর্গানাইজেশনকেও আপ করা। সো এই বিষয়গুলিকে অবশ্যই খেয়াল রাখতে হয়। এবং যেহেতু প্রজেক্ট ম্যানেজার সরাসরি ম্যানেজমেন্টের সাথে কাজ করে, কারণ হি ইজ এ লিডার, সো ম্যানেজমেন্টকে তার হচ্ছে বলতে হয় যে আমার কোম্পানির কি ডেভেলপ তার টিম বা তার মাধ্যমে বা তার টিমের মাধ্যমে হচ্ছে, এইগুলি তো তাকে বলা লাগে। অ্যান্ড দ্য প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট, দ্য নাম্বার 7 পয়েন্ট, কমিউনিকেশন ইজ অ্যান এসেনশিয়াল ফ্যাক্টর ইন দ্য সাকসেস অফ দ্য প্রজেক্ট. It is a bridge between client, organization, team members and as well as other stakeholders of the project such as hardware suppliers. সো এই সবার মধ্যে কিন্তু সে একটা ব্রিজ হিসাবে কাজ করতে হবে। সে যদি ব্রিজ ঠিক মতো কাজ না করে তাহলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো কীভাবে, এপার থেকে ওই পারে যাবো কীভাবে, দুজনের মধ্যে কমিউনিকেট করাতে তো হবে ঠিক মতো। কাদের সাথে কমিউনিকেট করবে? শুধু যে টিম মেম্বার আর টিম মেম্বার থেকে কাজ বুঝে নিব এবং হচ্ছে আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করব তাই না, পাশাপাশি আমার ম্যানেজমেন্টের সাথেও আমার থাকতে হবে। সো আমরা বলছি ব্রিজ বিটুইন দ্য ক্লায়েন্ট, দ্য অর্গানাইজেশন, the team members and as well as the other stakeholder লাইক বিভিন্ন সফটওয়্যার হার্ডওয়্যার ভেন্ডরের সাথেও আমার করতে হতে পারে। যেরকম আমি একটা প্রজেক্টে কাজ করেছিলাম যেটার ভিতরে একটা হার্ডওয়্যার ডিভাইস লাগে, ওই হার্ডওয়্যার ডিভাইসটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। তো এখন আমি যদি প্রজেক্টটার ভিতরে ওই হার্ডওয়্যার কোম্পানিকে ঠিকমতো ওদের সাথে কমিউনিকেট না করি বা তাদেরকে আমি টাইমলি যদি যেই পরিমাণ আমার ডিভাইস দরকার সেই অর্ডারসগুলি না দিতে পারি, তাহলে কিন্তু রাইট টাইমে কিন্তু ওইটা ডেলিভারি আসবে না এবং আমি সফটওয়্যারটা তৈরি হওয়ার পরেও সফটওয়্যারটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো যেই হার্ডওয়্যারগুলি লাগবে সেই হার্ডওয়্যারগুলিকেও আমার প্রপারলি ম্যানেজ করতে হবে উইদিন দ্য টাইম। অ্যাট দ্য লাস্ট ওয়ান ইজ দ্য প্রজেক্ট কনফিগারেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, একটা লাইন বাদ ছিল। ফ্রম দ্য প্ল্যানিং টু ক্লোজার কমিউনিকেশন প্লেজ এ ভাইটাল রোল। ইন অল দ্য ফেজেস কমিউনিকেশন মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্টুড অ্যান্ড মিসকমিউনিকেশন ক্যান ক্রিয়েট এ বিগ ব্লান্ডার ইন দ্য প্রজেক্ট। সো কমিউনিকেশনটাও প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ। এই কমিউনিকেশনও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু প্রজেক্টটা ফেল করবে। ঠিক আছে, আর তাহলে লাস্টে আসছে প্রজেক্টের কনফিগারেশন ম্যানেজমেন্ট। কনফিগারেশন ম্যানেজমেন্ট ইজ অ্যাবাউট টু কন্ট্রোল দ্য চেঞ্জেস ইন সফটওয়্যার লাইক রিকোয়ারমেন্টস, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য প্রোডাক্ট। দ্য প্রাইমারি গোল টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি উইথ ফিউয়ার এরর্স। So some regions show the need for configuration management. Several people work on software that continually update. Several people work on software that it continually update and help to build coordination among supplier. Changes in requirement, budget, schedule need to accommodate, and software should run on multiple system. And tasks performed in configuration management কি আসছে যে আইডেন্টিফিকেশন, বেসলাইন, চেঞ্জ কন্ট্রোল, কনফিগারেশন স্ট্যাটাস অ্যাকাউন্টিং এবং কনফিগারেশন অডিট অ্যান্ড রিভিউ। সো পিপল ইনভলভড ইন কনফিগারেশন ম্যানেজমেন্ট, এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটু যদি এই কনফিগারেশন ম্যানেজমেন্ট দেখি যে আইদার হচ্ছে এর সাথে ইনভলভ থাকছে প্রজেক্ট ম্যানেজার, তারপরে কনফিগারেশন ম্যানেজার, ডেভেলপার্স অ্যান্ড ইউজার্স, all are involved in this configuration management. So এইখানে যে 8টা পয়েন্ট মেনলি আমরা দেখছিলাম অ্যাক্টিভিটিস অফ প্রজেক্ট ম্যানেজার, সো সেই পয়েন্টসগুলি আমাদের করতে হবে। অ্যান্ড নেক্সট ইজ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। সো প্রজেক্ট ম্যানেজ করার জন্যে বেশ কিছু রকম টুলস আছে যেই টুলসগুলির মাধ্যমে শিডিউল করে কাজ করা হয়। তো এর ভিতরে টুলসগুলি আজকে শুরু না করি, টুলসগুলি নেক্সট দিন দেখাবো। কয়েকটা টুলস আছে যেই টুলসগুলির মাধ্যমে যে আমরা শিডিউলিং মানে প্রজেক্টের যে কাজটাকে সেইটাকে ওই যে টাইম ম্যানেজমেন্ট সব কিছু, এখন মনে করো যে
কোনো কারণে একদিন হচ্ছে আমার একজন ডেভেলপার আসলো না, তো ওই ডেভেলপারের কাজটা করার জন্য আমার কাছে যদি ব্যাকআপ আরও কোনো ডেভেলপার না থাকে, তাহলে ওই দিনের কাজটা তো পিছিয়ে গেল। মানে একটা মনে কর আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, যে ডেভেলপার এমনই অসুস্থ যে অফিস করতে পারলো না, হতেই পারে, বা যে কোনো রকম সমস্যা হতে পারে। তাহলে এই যে কাজটা যে একটা প্রথমে প্ল্যানিং করা ছিল যে 10 তারিখে এতটুকু হবে, 11 তারিখে এতটুকু হবে, 12 তারিখে এতটুকু হবে, প্রত্যেকটা কিন্তু একদম লিস্টেড। এখন 10 তারিখের কাজটা হলো না, তাহলে ওই কাজটা না করে তো আমি 11 তারিখের কাজটা করতেও পারছি না, পুরা শিডিউলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইটা যদি আমি ম্যানুয়ালি করি, প্রজেক্ট ম্যানেজারের রুমে এরকম বোর্ড থাকে, সেই বোর্ডের মধ্যে লেখা থাকে নেক্সট 1 উইক প্ল্যান অথবা নেক্সট 1 মান্থের প্ল্যান লেখা থাকে, একদম ডায়াগ্রাম করে করে চার্ট করা থাকে। সো টিম মেম্বার্স ওইগুলিকে ফলো করে তারা তাদের কাজ করে আর কি, এবং টিম ম্যানেজারও সেইটাকে দেখেই, ওই চার্ট দেখেই বুঝে নেয় যে এইটা দিয়ে বুঝায় দেওয়া হয় যে উইথ মাই টিম আমি ডিসকাস করে দেবো যে দিস ইজ দ্য শিডিউল অ্যান্ড ইউ নিড টু ফলো দ্য শিডিউল। সো একজন যখন আসছেন, একদিনের কাজ যখন হচ্ছে না, পুরো শিডিউলটাই কিন্তু একটা স্লট করে আগায় যাচ্ছে। তো এইটা ম্যানুয়ালি করার চেয়ে আমাদের যদি এরকম কিছু সফটওয়্যার টুলস আছে যেটার মাধ্যমে আমি এই প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিং করি, তাহলে খুব ইজিলি ওইটাকে, যেমন মনে করো যে এখানে প্রোগ্রেস রিপোর্ট, তো প্রোগ্রেস রিপোর্টে দেখো যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্টে অ্যানালাইসিস করব আমি 7 তারিখ, ঠিক আছে, তারপর ডিজাইন করব আমি এই টাইম স্লটটাকে দিয়ে দিছি, তারপরে কোডিং করব এতটুকু সময়ে। এখন যদি একটা পিছিয়ে যায়, পুরা সেটটাকে ধরেই কিন্তু পিছিয়ে দেওয়া যাচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে। বাট আমাদের না হলে কি হচ্ছে, যখন আমরা বোর্ড করব, দেন উই নিড টু চেঞ্জ দ্য থিংস, উই চেঞ্জ দ্য অল দ্য ডেটস ফ্রম হেয়ার অ্যান্ড চেঞ্জ অল দ্য শিডিউলস। এবং এছাড়াও কোনো কাজে দেখো প্রজেক্টটা ডিজাইন করতে আমি এতটুকু টাইম এস্টিমেট করেছিলাম, বাট সামহাও এই টাইমে আমি ডিজাইন শেষ করতে পারিনি। ডিজাইন শেষ না করতে পারলে তো আমি কোডিংয়ে যেতে পারছি না। তো ডিজাইনের জন্য আমার যদি আরেকটু টাইম স্লট বেশি লাগে, এবং দেখো যে ডিজাইনের পাশাপাশি কোডিং কিন্তু মোটামুটি একসাথে, যে কিছুটা ডিজাইন প্ল্যানিং করে ওইখান থেকেও কাজ শুরু করা যেতে পারে। সো এই টাইম স্লটটা এইখানে শেষ হওয়ার পরে এখানে শুরু হয়েছে, কিন্তু ডিজাইনের সাথে কোডিং কিন্তু আমরা একই টাইমে শুরু করছি। আবার যখন কোডিং করছি, টেস্টিং কিন্তু আমরা কোডিং শেষ হওয়ার পরে করছি না, কোডিং মোটামুটি এতখানি করা হয়ে গেছে, মানে মোটামুটি বেশ কিছু পার্ট করা হয়ে গেছে, অতটুকু থেকেই টেস্টিং শুরু করা যাচ্ছে। অ্যান্ড শেষ হওয়া পর্যন্ত দেখো টেস্টিং পিরিয়ডটা, এইটা শেষ হওয়ার পরেও বেশ কিছুটা টাইম আছে। সো আমরা এইভাবে এইটাকে শিডিউল করে ম্যানেজ করতে পারি। সেরকম টুলসের এক্সাম্পল আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব হোপফুলি। And in the part of this is the for theory part, and ল্যাব সেশনের জন্য, যেহেতু একসাথে তো ল্যাব সেশনের জন্য তোমাদেরকে গতদিন দেখাচ্ছিলাম যে আমাদেরকে সফটওয়্যারের ডিটেলস লিখতে হবে, লাইক ল্যাবের জন্য তোমাদেরকে একটা দিয়েছিলাম, একটা ম্যানুয়াল দিয়েছিলাম। এমআইটির এটা বেশি কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, এটা বের করছিলাম, বাট আমরা এমআইটি হতে আমাদের স্টুডেন্টদেরও সময় লাগবে আর কি। সো তোমাদের সাথে যে ফাইলটা দেখো যে গুগলে, এই ফেসবুকে শেয়ার করা আছে গ্রুপে, একটা ল্যাব ম্যানুয়াল দেওয়া আছে, ওখানে একটা টাস্ক আছে যে আমরা হচ্ছে লিখবো আর কি, যে আমাদের ডকুমেন্টেশন করব। একটু দেখাচ্ছি আবার, সো এই ল্যাব ম্যানুয়ালটা আমরা ফলো করব, যেটা গ্রুপে দেওয়া আছে, যেটার ভিতরে লিস্ট অফ এক্সপেরিমেন্টের আমরা ফার্স্ট লিস্টটা যে ডেভেলপ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অন এ গিভেন প্রবলেম। তো প্রবলেম কী টাইপের প্রবলেম হতে পারে তার ডিটেলস লিখবো। এখানে স্যাম্পল দেওয়া আছে। নাম্বার 1 যেটা করছি সেটা হচ্ছে যে নাম্বার 1-এর এখানে আমরা বলছি যে ল্যাব এক্সপেরিমেন্টে ডেভেলপ রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন ফর এ গিভেন প্রবলেম। তো হোয়াট টাইপ অফ প্রবলেমস ইট ক্যান বি। সো আমাদের নিচে কয়েকটা প্রবলেম দেওয়া আছে, এখান থেকে আমি বলছিলাম যে মনে করো যে একটা ডকুমেন্ট এসআরএস লিখো,
যেটা ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেমের বিষয়টা পুরো ডকুমেন্টেশন আকারে আসবে। তো এই ডকুমেন্টেশন, এরকম ডকুমেন্টেশন যদি একটা সিম্পলি নেটে সার্চ করি অনেক ডকুমেন্টেশন পাওয়া যায়, বাট আমরা তো সেটা করব না। আমরা এখানে একটা ফরম্যাট দেওয়া আছে উপরের পেজগুলিতে, যে এক্সপেরিমেন্ট 1 যেখান থেকে শুরু, স্টেপ বাই স্টেপ ফার্স্টে প্রসিজার করব। স্টেপ 1-এর মধ্যে ইন্ট্রোডাকশন, পারপাস, প্রজেক্টের স্কোপ, এটা যার যার প্রজেক্টের স্কোপ লিখতে হবে। তো আমরা যদি সিম্পলি যেটা বলছিলাম যে যদি এরকম টাইপের স্যাম্পল তোমরা দেখতে চাও, অ্যাজ এ স্যাম্পল লাইক একটা কলেজ অটোমেশন সিস্টেম সফটওয়্যার তৈরি করব, তার জন্য ডকুমেন্টেশনটা লিখো। তো এই ডকুমেন্টেশন তৈরি করব আমরা যে কোনো একটা ধরি, কোথায় চলে গেল, তো SRS ফর ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম যদি সিম্পলি গুগলে সার্চ করা যায়, সো এরকম দেখো যে SRS ফর ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আসবে। আমরা যে কোনো একটা থেকে দেখি। সো ইট উইল লোড হিয়ার। সো এই যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছি আমরা, এরকম ডকুমেন্টেশন আমাদের ওই যে স্যাম্পল দেওয়া আছে, যেটা আমি নোটটা দিয়েছি ওটার ভিতরে স্যাম্পল দেওয়া আছে, যে দেখো যে একটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ডকুমেন্টেশন লিখতে বলছে। সো আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন, তার ভিতরে 1.1 এটার পারপাস লিখছি, পারপাসের পরে এটার ডকুমেন্ট কনভার্সন লিখছি, তারপরে যে পয়েন্টসগুলি আছে এরকম পয়েন্টসগুলিকে ফলো করে এই SRS ডকুমেন্ট লেখার প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। এখানে পুরাটা আসবে না, হয়তো কয়েকটা পেজ আসবে, যে 5টা পেজ দেখাচ্ছে অ্যাজ এ স্যাম্পল, বাট ফ্রম দ্য আদার সাইডস you can find more. সো এই যে রাইট সাইডে দেওয়া আছে, এটার হচ্ছে একটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে SRS মানে হচ্ছে যে সফটওয়্যার রিকোয়ারমেন্টের স্পেসিফিকেশনগুলি। কী কী স্পেসিফিকেশন, মানে আমাদের এই যে ফার্স্টে 1 ইন্ট্রোডাকশন, 1.1 পারপাস, 1.2-তে স্কোপ, তারপর ডেফিনেশন, এই বিষয়গুলি দেখো যে আমাদের এই যে ক্লাস নোটটা যে দিয়েছিলাম ল্যাবের, যে ইন্ট্রোডাকশন, ফার্স্ট পয়েন্ট ইন্ট্রোডাকশন, তার মধ্যে পারপাস আছে, প্রজেক্টের স্কোপ, তারপর সেকেন্ড স্টেপে এসে ওভারঅল ডেসক্রিপশন, প্রোডাক্টের পার্সপেক্টিভ, প্রোডাক্টের ফিচার্স, ইউজার ক্লাস, ক্যারেক্টারিস্টিক, অপারেটিং এনভায়রনমেন্ট, এইভাবে স্টেপ বাই স্টেপ পয়েন্টসগুলি লিখতে হয়। এই প্র্যাকটিসটা করতে হয়, মানে একটা ডকুমেন্ট করার জন্য, একটা প্রজেক্টের ডকুমেন্ট করার জন্য কী কী পয়েন্টসের উপরে লিখতে হয় এবং সেই পয়েন্টসগুলিতে কী টাইপের এক্সপ্লেইন করতে হয়, এইটা একটা রিডিং আছে। তোমরা এই ফার্স্ট যে রিডিংটা আছে এই রিডিংটা দিয়ে আসবে। এই ল্যাব এক্সপেরিমেন্ট 1, যেটা ল্যাব এক্সপেরিমেন্ট 1-এর আন্ডারে হয়তো 4-5টা পেজ আছে, এই 5টা পেজ মতো একটু রিডিং দিবে, এবং নিচের যেই আছে এখান থেকে র্যান্ডমলি আমি যে কোনো, বা এই টাইপের আর কি, দিজ আর দ্য সাম কোশ্চেন্স, এই টাইপের যে কোনো একটা সফটওয়্যারের উপরে আমরা ডকুমেন্টেশন লেখার জন্য এই করতে পারি আর কি। ঠিক আছে। এছাড়া আমরা হচ্ছে বিভিন্ন টুলের মাধ্যমে সফটওয়্যারকে টেস্টিং করতে পারি। সেটা তো আমরা টেস্টিং যে আছে ওই পার্টি টেস্টিংয়ের যে ল্যাব আছে, সফটওয়্যার টেস্টিংয়ের ল্যাব সেশনে হলো সফটওয়্যার টেস্টিং করব। বাট এইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কি সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি তা তো জানোই। তাহলে আমরা স্টেপসগুলি লেখাটাই এখানের এক্সপেরিমেন্ট। এবং এই যে নোটটা দিয়েছি এটা একটা ভালো একটা ইউনিভার্সিটির ল্যাব এক্সপেরিমেন্টের আর কি, দিস ইজ দ্য সিলেবাস। আমাদের শুধু এই একটা, এর পরে সেকেন্ডে এটা তো স্পেসিফিকেশন লিখলা, এটা একটা কোশ্চেন। সেকেন্ডে যে ডিএফডি মডেল লেখা শিখতে হবে। তারপরে আছে হচ্ছে ডিএফডি মডেলের উপরে যে এক্সপেরিমেন্টসগুলি দেখো, যে ডিএফডি মডেল করবে, তারপরে হচ্ছে ডেভেলপ স্ট্রাকচার ডিজাইন ফর ডিএফডি মডেল অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে ইউএমএল ইউজ অ্যান্ড ইটস হচ্ছে মডেল প্রবলেম, এই টাইপের কিছু আমরা যতটুকু পারি আর কি, এই টাইপের কাজই করা হয়। অ্যান্ড যে ডেভেলপ ক্লাস ডায়াগ্রাম, বিভিন্ন ক্লাসগুলি যে সফটওয়্যারের মধ্যে আসে সেটার ডায়াগ্রাম তৈরি করা, অল দ্য থিংস আর ইন দিস নোট। এই 6টা যে প্রবলেম, 6টা এক্সপেরিমেন্ট, এখানে যে দেখো 6টা এক্সপেরিমেন্টেরই ডিটেলস দেওয়া আছে যে যেভাবে লিখতে হয়। এক্সপেরিমেন্ট 2-তে আমরা যে ডিএফডি মডেল করব, এইম অফ দ্য এক্সপেরিমেন্ট কি,
ওভারঅল ডেসক্রিপশন, এরকম তো তোমরা মনে হয় যে আগে ওই কিছু এরকম লেখার কাজ করছো না, এই টাইপের করেছো কি কখনো? এই টাইপের ডকুমেন্টেশনে কিছু করা হয় নাই? আচ্ছা, এটা এক্সপেরিমেন্ট, যে কোনো একটা এক্সপেরিমেন্ট আসলে তোমাদের, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সে যখন প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যালের ভিতরে মনে করো যে ফিজিক্সের প্র্যাকটিক্যাল করছো, ফিজিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল না, ওইখানে কি শুধু ল্যাবে যে এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে, লিখতে হয়নি কিছু? ওইটা একটু খেয়াল করে দেখো যে এরকম, এখন এইটা তো আর এসএসসি লেভেল না, তো বিএসসি লেভেল, তো বিএসসি লেভেলের হচ্ছে এরকম এক্সপেরিমেন্টের ডিটেলস যা লিখতে হয়, এটার তো একটা স্ট্রাকচার অবশ্যই সেই রকমই হবে। সো স্ট্রাকচারটা খুব, আমি মানে অনেক